নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এক মজার গল্প, হুপা। সেবারে আমরা রামপুরহাটে বেড়াতে গিয়েছিলাম। স্টেশন থেকে 5-6 মাইল দূরে একটা বড় স্কুল আছে। তখন পুজোর ছুটি। অত বড় স্কুল বাড়িটা ফাঁকা। হস্টেলে একটিও ছাত্র নেই। আমার এক বন্ধু জীবনময় ওই স্কুলের ইতিহাসের মাস্টার। সে আমাদের চিঠি লিখেছিল, পুজোর সময় এদিকে বেড়াতে চলে এসো না, জায়গাটা খুব চমৎকার, খুব ভালো পুঁইশাক আর সজনে ডাঁটা পাওয়া যায়, আর রামপুরহাটের বেগুন তো বিখ্যাত। আমাদের ঠাকুর খুব ভালো ঝিঙে পোস্ত রান্না করে। অবশ্য এখানকার মুরগিগুলো বেশ মোটাসোটা, আর থাকার জায়গারও কোনো অসুবিধে নেই। এক একজন 2-3খানা করে ঘর নিয়ে শুতে পারে। চিঠি পেয়েই আমি, রতন আর অসীম আর তার বউ জয়া আর ওদের ছেলে মেয়ে ভুটানি আর বাবুয়া রওনা হয়ে পড়লুম। আমরা আগে কেউ রামপুরহাট যাইনি, দেখিয়ে আসা যাক জায়গাটা। স্টেশনে নেমেই আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম। মোটর গাড়ি যখন প্রথম আবিষ্কার হয়েছিল, ট্যাক্সিটা বোধহয় সেই সময়কার। তার হর্ন বাজে না, কিন্তু সারা গাড়িতেই এমন ঝকারঝক হুরুম হারুম শব্দ হয় যে হর্নের কোনো দরকারই নেই। ট্যাক্সিটা দেখলেই রাস্তার লোক দৌড়ে মাঠে নেমে যায়, আর অন্য গাড়িগুলো অনেক দূরে থেমে পড়ে। মনে হয় এখানে ট্যাক্সিটা বেশ বিখ্যাত। আমাদের অবশ্য বেশ ভালো লাগছিল। ট্যাক্সিতে বসে লাফাতে লাফাতে যাচ্ছি। একসঙ্গে ট্যাক্সি চড়া আর ঘোড়ায় চড়া হয়ে যাচ্ছে। তখন বিকেলবেলা। গাড়িটা শহর ছাড়াবার পরেই রাস্তার দুপাশের দৃশ্য বেশ সুন্দর। অনেক দূর পর্যন্ত ঢেউ খেলানো মাঠ। ঠিক পাহাড় নেই, তবে অনেকটা পাহাড় পাহাড় ভাব। লাল রঙের পাথরের ঢিবি, আর মাঝে মাঝে বিরাট বিরাট গাছ। আর আকাশটাকে বেশ জমকালো করে সূর্য ডুবছে, ঠিক যেন একটা ছবি। অর্থাৎ চুল কাটার সেলুনের ক্যালেন্ডারে যেরকম ছবি থাকে, ঠিক সেই রকম। আমরা মুগ্ধ হয়ে সেই ছবি দেখছিলাম। ইতিমধ্যে ট্যাক্সিওয়ালা আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল। সে আমাদের নিয়ে যাচ্ছিল তারাপীঠে। এখানে নাকি সবাই তারাপীঠের মন্দির দেখতে আসে। আমরা স্কুলে যাব শুনে তো সে খুব অবাক। ছুটির সময় আবার কেউ স্কুলে যায় নাকি? যাই হোক, কোনো রকমে তো পৌঁছানো গেল। স্কুলের গেটেই দাঁড়িয়েছিল জীবনময়, হাতে একটা বিরাট লম্বা লাউ, ঠিক একটা গদার মতন। আমাদের দেখে একগাল হেসে বলল, তোরা আসবি বলে এক্ষুনি ওই লাউটা কিনলুম। রতন অমনি ধমক দিয়ে বলল, মোটেও আমরা লাউ কিংবা পুঁইশাক কিংবা সজনে ডাঁটা খেতে এখানে আসিনি, নিরামিষ খেলে আমার হেঁচকি ওঠে। জীবনময় বলল, 2 কেজি বড় বড় চিংড়ি মাছও কিনেছি অবশ্য। অসীম বলল, লাউ চিংড়ি জিনিসটা অবশ্য মন্দ নয়, কিন্তু মোটা মোটা মুরগিগুলো কোথায়? জয়া বলল, এ কি, এসেই তোমরা খাওয়ার কথা শুরু করলে যে? ভুটানি আর বাবুয়া ডন বৈঠক দিতে শুরু করেছে। ট্যাক্সির ঝাঁকুনিতে ওদের গায়ে ব্যথা হয়ে গেছে। তারপরই ওরা এক ছুটে চলে গেল বাগানে। জিনিসপত্র নিয়ে আমরা চলে এলাম হস্টেলে। 12খানা ঘর, সবগুলোই ফাঁকা। বেশ অনেকদিন বাদে আমাদের একটা ছাত্র ছাত্র ভাব এলো। আমরা ছাত্রদের খাটেই শোবো, তাদের চেয়ার টেবিলেই বসবো। শুধু আমাদের পড়াশুনো করার জন্য তাড়া দেওয়ার কেউ নেই। হস্টেলের পাশেই বিরাট বড় মাঠ, অনেক রকম গাছপালাও রয়েছে। ভুটানি আর বাবুয়া বেশ খানিকক্ষণ সেখানে হুটোপুটি করার পর ঝগড়া করতে করতে ফিরে এলো। ভুটানি আর বাবুয়ার বয়স 13 আর 11, কিন্তু ওরা মাঝে মাঝে বড় ঝগড়া করে। ট্রেনে আসবার সময় বাবুয়া একটা বাঁশের বাঁশি কিনেছিল। এখানে খেলতে খেলতে সেটা একবার একটা গাছতলায় রেখেছিল, আর খুঁজে পাচ্ছে না। সে বলছে ভুটানি সেটা নিয়েছে, আর ভুটানি বলছে মোটেই আমি নিইনি, ওই পচা একটা বাঁশি নিতে আমার বয়ে গেছে। সে 2 হাত তুলে দেখালো, কোথায় বাঁশি, আমার কাছে আছে? বাবুয়া বলল,
তুই নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস। আমরা ওদের ঝগড়া থামালাম। সন্ধে হয়ে গেছে। আমি বললাম, কাল সকালে আমি খুঁজে দেব বাঁশিটা, বাগানে নিশ্চয়ই কোথাও পড়ে আছে। রাত্রিরে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। হস্টেলের ঠাকুরটা ভাগ্যিস ছুটি নেয়নি, রান্না সে ভালোই করে, শুধু ডাল রাঁধতে জানে না। ডালের বাটিতে নেমে অনায়াসে সাঁতার কাটা যায়। খাওয়ার আগে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, আমরা তার মানে বুঝতে পারিনি। সন্ধ্যের পর আমরা চা খাচ্ছিলাম। রতন ওর চায়ের কাপটা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। আমরা ঘরের মধ্যে। চমৎকার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ইউক্যালিপটাস পাতার গন্ধ। রতন গান গাইছিল আপন মনে। একটু বাদে ঘরের মধ্যে ফিরে এলো। চায়ের কাপটা বারান্দাতেই রেখে এসেছে। সেটা মনে পড়তেই বারান্দায় ফিরে গিয়ে দেখলো কাপটা নেই। রতন চেঁচিয়ে বলল, আরে, আমার চায়ের কাপ কোথায় গেল? আমরাও বারান্দায় গিয়ে খুঁজলাম, চায়ের কাপটা পাওয়াই গেল না। জয়া বলল, নিশ্চয়ই আপনি কোথাও ভুল করে রেখে এসেছেন। রতন বলল, না, এই তো রেলিং এর ওপর রেখেছিলাম। রেলিং এর ওপর কেউ কাপ রাখে? নিশ্চয়ই নিচে পড়ে গেছে। আমরা সবাই মিলে বকলাম রতনকে। রতন নিচে গিয়েও দেখে এলো, সেখানে ভাঙা কাচের টুকরো পড়ে নেই। তাহলে চায়ের কাপ কোথায় যাবে? অর্ধেক চা ভর্তি কাপ তো আর হাওয়ায় উড়ে যেতে পারে না। রতনের যা ভুলো মন, নিশ্চয়ই অন্য কোথাও রেখেছে কখন। জীবনময় তখন শহরে গিয়েছিল কয়েকটা জিনিসপত্র কিনতে, সুতরাং কাপের ব্যাপারটা আমরা একটু বাদে ভুলে গেলাম। এখানে কলের জল নেই। হস্টেলের বাইরে বেশ বড় একটা কুয়া আছে, উঁচু করে পার বাঁধানো। বেশ ঠান্ডা পড়েছে, মুখ ধোয়ার জন্য কেউ বাইরে যেতে চায় না। কুয়ো থেকে বালতি ভরে ভরে জল আনা হতে লাগলো ভেতরে। আমি কুয়ো থেকে জল তুলছিলাম। পরিশ্রম করলে শীত কেটে যায়। জল তোলা শেষ হলে বালতি টালতি নিয়ে ভেতরে আসবার পর খেয়াল হলো চটিটা ফেলে এসেছি। ফিরে এসে দেখি চটি জোড়া অদৃশ্য হয়ে গেছে। আমি বুঝে গেলুম এটা রতনের কাণ্ড। খানিকটা আগে চায়ের কাপের জন্য ওকে বকেছি বলে ও আমার চটি লুকিয়েছে। ফিরে গিয়ে আমি কাউকে কিছু না বলে রতনের চটি নিজের পায়ে পরে নিলাম। রতন একটু বাদেই বলল, এই, তুই আমার চটি পরেছিস কেন? আমি বললাম, তুই আমার চটি কোথায় লুকিয়েছিস দে। আমি তো তোর চটি নিইনি। কুয়োর ধার থেকে তুই যে আমার চটি পরে চলে এলি। না, সত্যিই না। তখন টর্চ নিয়ে আমরা দুজনে আবার গেলাম কুয়োর ধারে। অনেক খোঁজাখুঁজি করেও চটি পাওয়া গেল না। রতন তখন চোখ গোল গোল করে বলল, এ কি ভুতুড়ে ব্যাপারটা কি? আমার কিরকম সন্দেহ হচ্ছে। চাঁদ ওঠেনি, তাই ঘুটঘুটে অন্ধকার, চারদিক নির্জন। এর মধ্যে ভূতের নাম করা মোটেই উচিত নয়। আমি তবু সাহস সঞ্চয় করে বললাম, যা, ভূতে চটি নিয়ে কি করবে? তাহলে চটি জোড়া গেল কোথায়? এইমাত্র ছিল এখানে। কিন্তু ভূতে কখনো জুতো নেয় তা শুনিনি। ভূতেরা তো জামা কাপড়ই পরে না। জামা কাপড় না পরে শুধু চটি কেউ পায়ে দেয়? চটি পরা একটা ভূতের কথা চিন্তা করতেই আমার হাসি পেল। আমি বললাম, নিশ্চয়ই কুকুর টুকুর এসে। রতন বলল, আমার চায়ের কাপটাও কি কুকুরে নিয়েছে? এমন সময় একটা হালকা বাঁশির আওয়াজ শোনা গেল বাগান থেকে। কেউ যেন নতুন বাঁশি শিখছে। রতন ভয় পেয়ে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, শুনতে পাচ্ছিস? বাবু আর যে বাঁশিটা হারিয়ে গিয়েছিল। এবার আমারও একটু সন্দেহ হলো, কিন্তু রতনের কাছে সাহস দেখানো দরকার। তাই বললাম, চল বাগানটা খুঁজে দেখে আসি। রতন কাঁপা কাঁপা গলায় বলল, জীবনময়কে ডাকি তাহলে। আমি বললাম, ওকে ডাকতে হবে কেন? আমরা দুজনে তো আছি, সঙ্গে টর্চ রয়েছে। দুজনে খুব খোঁজাখুঁজি করে বাগানটা ঘুরে দেখলাম, কোথাও কেউ নেই। বাঁশির শব্দটাও থেমে গেছে। টর্চের আলোয় একসময় দেখতে পেলাম একটা গাছের তলায় বাবু আর বাঁশিটা পড়ে আছে, মাঝখান থেকে ফাটা। সেটা থেকে শব্দ বেরোবার কথা নয়।
দুজনে ছুটতে ছুটতে ফিরে এলাম হস্টেলে। রতন সোজা জীবনময়ের সামনে দাঁড়িয়ে বলল, এখানে ভূত আছে আমাদের বলিসনি কেন? জীবনময় অবাক হয়ে বলল, ভূত? ভূত আবার কি? আলবাত এখানে ভূত আছে। তোদের মাথা খারাপ। এই হস্টেলে 48 জন ছাত্র থাকে, তাদের সামনে ভূত তো দূরের কথা, ব্রহ্মদৈত্য আসতে সাহস করবে না। আজকালকার ছাত্রদের তো চিনিস না। রতন তবু বলল, তাহলে সুনীলের চটি, আমার চায়ের কাপ অদৃশ্য হয়ে যাচ্ছে কি করে? বাবু আর ভুটানি ভূতের কথা শুনে চেঁচামেচি শুরু করে দিয়েছে, আর জীবনময় হো হো করে হাসছে। এরকম সময় হাসি কারোর ভালো লাগে? এক সময় হাসি থামিয়ে জীবনময় বলল, সত্যি হুপার কথাটা তোমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমরা 3-4 জন মিলে একসঙ্গে জিজ্ঞাসা করলাম, হুপা? হুপা আবার কে? জীবনময় বলল, সে একটা সাংঘাতিক চোর। তার জ্বালায় এখানকার সব লোক অস্থির। চোরের কথা শুনে সকলের ভূতের ভয় কমে গেল। বাবুয়া বলল, চোরটাকে পুলিশে ধরতে পারে না? জীবনময় বলল, ধরবে কি করে? তাকে দেখতেই পাওয়া যায় না। সে যে কখন আসে আর কখন যায় কেউ টের পায় না। তবে সে খুব বড় কিছু কিংবা দামি কোনো জিনিস এখনো চুরি করেনি, তাই সবসময় লোকে পুলিশে খবরও দেয় না। বলতে বলতেই জীবনময় ধরফর করে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, কুয়োতলায় বালতি ফেলে আসোনি তো? তাহলে এতক্ষণ গেছে। সবাই মিলে কুয়োতলা ছুটলাম। অন্য বালতিগুলো ভেতরে আনা হয়েছিল, কিন্তু যে বালতি দিয়ে জল তোলা হয় সেটা দড়ির সঙ্গে বাঁধাই ছিল। গিয়ে দেখি সেটা হাওয়া হয়ে গেছে। রাত্রিরে আমরা দরজা জানলা বন্ধ করে শুয়ে রইলাম। সকালে উঠে দেখা গেল আর কিছু চুরি যায়নি। চাটা খেয়ে আমরা বেড়াতে বেরোলাম। কাছে একটা ছোট নদী আছে, বেশ টলটলে জল। একটু দূরে দূরে গ্রামও রয়েছে কয়েকটা। সেরকম একটা গ্রাম পেরোলেই পশ্চিম বাংলা শেষ হয়ে বিহার। বাবুয়া আর ভুটানি ছুটে ছুটে একবার পশ্চিম বাংলা একবার বিহারে আসা যাওয়া করতে লাগলো। তাই দেখে রতন বলল, একেই বলে আন্তরাজ্য দৌড় প্রতিযোগিতা। ফিরে এসে শুনলাম আমাদের জন্য যে দুটি মুরগি কিনে রাখা হয়েছিল সে দুটোই চুরি হয়ে গেছে। রান্নাঘরের বারান্দায় একটুক্ষণের জন্য মুরগি দুটোকে রেখে ঠাকুর ভেতরে গিয়েছিল একটা গামলা আনতে। সেই ফাঁকে হুপা এসে সে দুটো নিয়ে গেছে। সেই দুপুরে বাধ্য হয়ে আমাদের নিরামিষ খেতে হলো বলে আমরা হুপার উপর সত্যিই খুব রেগে গেলাম। খেয়ে দিয়ে দুপুরে ঘুম দিয়ে বিকেলে জেগে ওঠার পর হুপার আর এক কীর্তি দেখা গেল। জয়া বাইরের দড়িতে ছেলে মেয়েদের জামা প্যান্ট আর নিজের একটা শাড়ি কেচে শুকোতে দিয়েছিল। সেসব তো গেছেই, এমনকি দড়িটা পর্যন্ত নেই। অসীম এবার রেগে গিয়ে জীবনময়কে বলল, এ কোন জায়গায় নিয়ে এলি আমাদের? চোরের রাজত্ব একটা। জীবনময় বলল, না ভাই, এখানে আর কোনো চোর নেই, শুধু হুপার উৎপাতেই নতুন লোকেরা জব্দ হয়ে যায়। না, তা নয়, আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা কোনো কিছুই বাইরে রাখি না। হুপার একটা গুণ আছে, সে কখনো ঘরে ঢুকে কিচ্ছু চুরি করে না। তুমি ঘরের দরজা খুলে রাখো, ভেতরে যতই দামি জিনিস থাক সে হাত দিতে সাহস করবে না। রতন ধমক দিয়ে বলল, থাম, চোরের আবার গুণ? এখানকার পুলিশ কি এতই অপদার্থ যে একটা চোরকেও ধরতে পারে না? জীবনময় বলল, শুনেছি অনেকদিন আগে ধরা পড়েছে 2-1 বার, কিন্তু ছিঁচকে চুরি তো 2 মাস 3 মাস জেল খেটে বেরিয়ে আসে, আবার চুরি করে। লোকটার দেখা পাওয়ায় খুব শক্ত। তুম্বনি গ্রামে ওর বাড়িও আছে, সেখানে গিয়েও ওকে ধরা যায় না। একবার হস্টেলের ছেলেরা এক রাত্রির বেলা প্রায় ধরে ফেলেছিল, তাও হাত ফসকে পালালো। দৌড়ে গিয়ে একটা পুকুরে লাফিয়ে পড়লো, তারপর আর দেখাই গেল না। ওকে কিরকম দেখতে? রোগা, ছোট্টখাট্ট চেহারা, কাঁধে একটা ঝোলা। এর পরের দুদিনে আমাদের দুজোড়া চুটি, 3টে গেঞ্জি, ভুটানির চুলের ফিতে, বাবুয়ার ক্রিকেট ব্যাট, জয়ার চিরুনি চুরি হয়ে গেল। কোনো জিনিস ভুল করে একটুও বাইরে ফেলে রাখার উপায় নেই। কোথায় যে লুকিয়ে থাকে লোকটা, টুক করে জিনিসটা নিয়েই অদৃশ্য হয়ে যায়। বাবু আর ভুটানি তো দারুণ ক্ষেপে উঠল।
তারা ঠিক করলো চোরটাকে ধরবেই। বাবুয়া কখনো চোর দেখেনি, তার হুপাকে দেখার দারুণ উৎসাহ। অনেক সময় ওরা ইচ্ছে করে বাগানে কোনো জিনিস ফেলে এসে আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। তখন কিন্তু হুপা আসে না, সেও কম চালাক নয়। রাস্তার ঘাটে কোনো রোগা আর ছোট্টখাট্ট চেহারার লোক দেখলে আমাদের সন্দেহ হয়। সেরকম কোনো লোককে যখন আমরা সন্দেহ করছি, তখনই হয়তো হুপা অন্যদিক থেকে এসে আমাদের আরেকটা জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। দিন সাতেকের মধ্যে হুপা সত্যি আমাদের জব্দ করে দিল। কিছুতেই আমরা তাকে একবার দেখতেও পেলুম না, অথচ সে সমানে আমাদের জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। অন্ধকার হলেই মনে হয় যে কোনো গাছের আড়ালেই বোধহয় থলে ঘাড়ে করে হুপা ঘাপটি মেরে বসে আছে। কোনো জিনিসে তার অরুচি নেই, কয়লা ভাঙা হাতুড়িটাও সে বাদ দেয় না। দুদিন বাদে আমাদের ফিরতে হবে। বাবু আর বেশি আফসোস, সে হুপাকে একবার অন্তত দেখতেও পেল না। এত কাছে এসেও একটা চোর দেখা গেল না। সেদিন সকালে আমরা গ্রামের দিকে বেড়াতে গেছি। জীবনময় বলল এই গ্রামেই হুপার বাড়ি। সঙ্গে সঙ্গে আমরা সবাই বললাম দেখতে যাব। জীবনময় বলল তাকে কিছুতেই বাড়িতে পাবে না। আমরা বললাম তা হোক। একটা পুকুর ধারে একটা বাঁশের চেঁচারির তৈরি বাড়ি, তাও ভাঙাচোরা। বাড়ির পাশের লাউ মাছার কাছে খুব ছেঁড়া কাপড় পরা একজন মেয়ে লোক নারী। জীবনময় বলল ওই হুপার বউ। ধুলোয় বসে দুটো ছেলে মেয়ে বিচ্ছিরি গলায় কাঁদছে। ওরা হুপার ছেলে মেয়ে। তাহলে হুপা নামে সত্যি একজন কেউ আছে। চোর দেখা হলো না বটে, কিন্তু চোরের বাড়িটা দেখা হয়ে গেল। বাবুয়া জিজ্ঞাসা করলো ছেলে মেয়ে দুটো কাঁদছে কেন? আমরা কেউ কোনো উত্তর দিলাম না। বাবুয়া বলল চোরটা কি পাজি, আমার খেলনাগুলো চুরি করে এনেছে, তাও নিজের ছেলে মেয়েদের খেলতে দেয়নি। তাহলে চুরি করে কেন? ফেরার সময় দেখলাম রাস্তা দিয়ে একজন মোটা মতন লোক ঢোল বাজাতে বাজাতে কি যেন বলছে। মন দিয়ে শুনলাম সেদিন হাটে গভর্নমেন্টের দুটো আলমারি নিলাম হবে, সেই কথা জানাচ্ছে। গ্রামের দিকে নিলামের খবর এইভাবে জানায়। রতন হঠাৎ বলল আচ্ছা, হুপাকে আমাদের বাড়িতে একবার নেমন্তন্ন করতে হয় না? আমরা ওকে কিছু বলবো না, পুলিশও ধরাবো না, শুধু দেখবো। চোরটা কিন্তু সত্যিই মজার। বাবুয়া আর ভুটানি লাফিয়ে উঠল, হ্যাঁ আমরা দেখবো, আমরা দেখবো। জীবনময় বলল কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? ওর বাড়িতে কিছু বলে লাভ নেই, দুদিন তিন দিন হয়তো বাড়িই ফেরে না। রতন বলল আমি সে ব্যবস্থা করছি। রতন সেই ঢোলওয়ালাকে ডেকে কিছু বলে এলো, টাকাও দিল দুটো। তারপর থেকে সেই ঢোলওয়ালা চেঁচাতে লাগলো, আজ রাতে স্কুল বাড়িতে হুপার নেমন্তন্ন, বাবুয়া তাকে খাওয়াবেন, তার কোনো ভয় নেই, সে পেট ভরে খাবে, গোপনতা রক্ষা করা হবে, বাবুয়া ভাত, ডাল, মাছ, মাংস আর এক খিলি পান খাওয়াবেন। সেদিন সন্ধ্যের পর থেকে হুপার নেমন্তন্নের জন্য বিশেষ ব্যবস্থা হতে লাগলো। বাবুয়া আর ভুটানি দুপুর থেকে কয়েকটা বড় বড় কাগজে লিখেছে, হুপা আজ তোমার নেমন্তন্ন, তোমাকে মারা হবে না, বকা হবে না, জিনিস ফেরত চাওয়া হবে না, এসো কিন্তু। তারপর সেই কাগজগুলো আটকে দিয়েছে কয়েকটা গাছে। চোর একটু বেশি রাত্রে আসবে ভেবে আমরা নিজেদের খাওয়া দাওয়া আগে সেরে নিলাম। তারপর থালা বাটিতে হুপার খাবার সাজিয়ে রেখে দিলাম একতলার বারান্দায়। হুপা ঘরের মধ্যে ঢোকে না বলে বারান্দাতেই তার খাবার রাখতে হলো। আমরা সবাই মিলে বসে রইলাম ঘরের চৌকাঠে। রাত বাড়তে লাগলো, হুপা আর আসে না। তিনখানা গ্রামে ঢোল পিটিয়ে জানানো হয়েছে, হুপা খবর পেয়েছে নিশ্চয়ই। সে কি আমাদের বিশ্বাস করতে পারবে না? ভুটানি আর বাবুয়া ছড়া বানিয়ে সুর করে করে বলতে লাগলো, আই আই হুপাই, ভাত দেব, মাছ দেব, পিঁড়ি পেতে বসতে দেব, গেলাস ভরে জল দেব, বাটি ভরে মাংস দেব, মিঠে পাতা পান দেব, আই আই হুপা আই। হুপা আর আসে না। 10টা 11টা
এমনকি 12টা পর্যন্ত বেঁচে গেল, তবু হুপা এলো না। চোরটা তো আচ্ছা নেমো খারাম। অসীম, জয়া আর জীবনময় রাগ করে শুতে চলে গেল। বাবু আর ভুটানি জেদ করে বসে থাকলেও আর বেশিক্ষণ জাগতে পারতো না, ঘুমিয়ে পড়লো সেখানে। আমি আর রতন বসে বসে গল্প করতে লাগলাম। এক সময় সব গল্প ফুরিয়ে গেল। কখন দুজনেই যে ঝিমিয়ে পড়েছিলাম তা খেয়াল নেই। হঠাৎ জেগে উঠেই চমকে উঠলাম। থালাবাটিগুলো সব খালি। কাছে গিয়ে দেখলাম সব কিছু চেটেপুটে কে যেন খেয়ে গেছে। মানুষই নিশ্চয়ই, নইলে ওই রকম ভাবে থালাবাটি পরিষ্কার হয় না। কতটুকু সময় মাত্র আমরা ঝিমিয়েছিলাম, তারই মধ্যে হুপা এসে খেয়ে গেছে। থালাবাটিগুলো যে সে নিয়ে যায়নি সেটাই অবাক কাণ্ড। তাতেই বুঝলাম আজ সে চুরি করতে আসেনি, নেমন্তন্ন খেতেই এসেছিল। নেমন্তন্ন খেয়ে কেউ থালাবাটির সঙ্গে নিয়ে যায় না, সেইটুকু জ্ঞান আছে। তবে বোধহয় বড্ড লাজুক, আমাদের চোখের সামনে খেতে চায়নি। তারপর যে আমরা আরেকটা দিন ছিলাম ওখানে, সেদিন আর আমাদের কোনো কিছুই চুরি যায়নি। তখন আমরা সবাই ঠিক করলাম এরপর কোথাও বেড়াতে গেলে প্রথমেই চোরকে নেমন্তন্ন খাওয়াতে হবে। চোররাও ভদ্রতা জানে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মজার গল্প, বিশেষ করে ছোটদের জন্য লেখা গল্প হুপা। আমার যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আছো তাদেরকে বলছি বেশি বেশি করে বই পড়ো, আরো গল্প পড়ো। কোনো বিশেষ গল্প যদি শুনতে তোমাদের ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে। আর যারা বড়রা আছেন তাদের সকলকে অনুরোধ করব বেশি করে বই পড়ুন, বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহিত করুন এবং তারা যাতে বই পড়তে পারে তার সুযোগ তাদেরকে করে দিন। বইয়ের থেকে ভালো বন্ধু আমাদের জীবনে কিন্তু আর কিচ্ছু হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, আনন্দে রাখুন। ধন্যবাদ, নমস্কার।